আমার প্রাণপ্রিয় ভাই এবং বোন, আজকে রেখা মেয়েটিকে হত্যা করার 40 বছরের ইতিহাস উদ্ঘাটন করব। তাই এক্সপ্লেন ভিডিওটি একটু লম্বা হতে চলেছে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করছি এক্সপ্লেনটি আপনাকে নিরাশ করবে না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। শুরুতেই দেখা যায় দুটি ছেলে জঙ্গলের মধ্যে কোনো এক রাস্তা দিয়ে হাঁটছিল। তারা আসলে একে অপরের ভাই। পিছন থেকে ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাইয়া, আমি কালকে বাবাকে সিনেমায় কাজ করতে দেখেছিলাম। বড় ভাই জবাব দিলেন, মিথ্যা কেন বলছো? সাথে সাথে ছোট ভাই বলে উঠল, আমি সত্যি বলছি। বড় ভাই বলল, কি দেখেছো? ছোট ভাই বলল, কালকে আমি হঠাৎ আড়াল থেকে দেখতে পাই বৃষ্টির মধ্যে আমার বাবা সহ 4জন লোক একটি মেয়েকে পাটি দিয়ে জড়িয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছিল এবং তার পায়ে দুটি পায়েল ছিল। আমি পরবর্তীতে বাবাকে একথা জানালে তিনি বলেন, সিনেমার শুটিং করছিলাম। কিন্তু ঠিক একই সময় 1985 সালে কাথাডু কাথরাম নামে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালীন রেখা পাট্রোজ নামের একজন জুনিয়র আর্টিস্ট রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় পুলিশ ও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয় না। তো চলুন বন্ধুরা, এক্সপ্লেনেশনটি ব্রেকডাউন করা যাক। রেখা পাট্রোজ কি আসলে নিখোঁজ হয়েছিল, কিনা সেই ছেলেটির বাবা কি আসলেই সিনেমা শুটিং করছিল, নাকি এর মধ্যে গভীর কোনো রহস্য আছে, আর থাকলেও সেটি কি বা কারা এর সাথে প্রথম থেকে যুক্ত, আর রেখা পাট্রোজের শেষ পরিণতি কিভাবে এবং কি হয়েছিল, এর সব কিছুই আজকের এক্সপ্লেনেশন ভিডিওটিতে জানতে পারবেন। যাই হোক, কাহিনীতে দেখতে পাই সিআই বিবেক গোপীনাথকে। তিনি একজন মেধাবী কিন্তু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, যিনি দায়িত্ব পালনকালে অনলাইন রমি খেলায় লিপ্ত থাকার কারণে বরখাস্ত হন এবং কিছু সময় পার হওয়ার পরে তাকে পুনরায় সিনিয়রদের আদেশে কাজে ফেরানো হয় এবং এরপরে তাকে শাস্তিমূলকভাবে মালাক্কাপাড়া থানায় বদলি করা হয়। আর সেখানে একটি পুরনো হত্যা মামলার তদন্তের দায়িত্ব পান তিনি। এই হত্যা মামলাটি প্রকাশ্যে আসার কারণ, রাজেন্দ্র নামে একটি লোক নিজ বাসায় মদ্যপান করছিল। তখন তার কেয়ারটেকার তাকে বলে, আপনার কন্ডিশন খুব একটা ভালো নয়, আপনি এটি পান করা থেকে বিরত থাকুন। রাজেন্দ্র বলে, তুমি বলতে চাচ্ছ আমি আর বেশি দিন বাঁচব না? বলে রাখা উল্লেখযোগ্য, রাজেন্দ্র লোকটি একজন ধনী ও বয়স্ক ব্যবসায়ী। যাই হোক, তিনি পরের দিন তার ড্রাইভারকে নিয়ে বাড়ি থেকে বের হন এবং মদ্যপান করতে থাকেন এবং দীর্ঘক্ষণ ড্রাইভ করার পরে অবশেষে তিনি ড্রাইভারকে নিয়ে মালাক্কাপাড়া অঞ্চলের একটি নির্জন বনাঞ্চলে পৌঁছান। সেখানে গাড়ি চালককে অপেক্ষা করতে বলে রাজেন্দ্র বনের মধ্যে একটি নির্দিষ্ট স্থানে যান, যেখানে বসে তিনি ফেসবুক লাইভ শুরু করেন। লাইভে তিনি প্রকাশ করেন যে 1985 সালে তিনি এবং তার দুই সহযোগী ভাক্কাসান ওরফে ভিনসেন্ট এবং ফ্রান্সিস একজন তরুণীকে হত্যা করে এই স্থানে দাফন করেছিলেন। এই অপরাধ বোধে ভুগে তিনি লাইভের শেষে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এবং সেই অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় আত্মহত্যা করেন। এদিকে সিআই বিবেক গোপীনাথ সহ পুরো পুলিশ ফোর্স নিয়ে সেখানে পৌঁছায়। পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হওয়ার কারণে মিডিয়াও তৎক্ষণাৎ সেখানে এসে পৌঁছায় এবং ভিড় জমায়, এবং সেই মুহূর্তে পরিবেশটি জনবহুল হওয়ার কারণে পুলিশদের তদন্ত করতে বেশ সমস্যা হচ্ছিল। তাই সেখানে সাধারণ মানুষ সহ মিডিয়া সাংবাদিকদের যাওয়ার নিষিদ্ধ করা হয়, যাতে সিআই বিবেক ও পুরো পুলিশ ফোর্স সেই জায়গাটি ভালোভাবে তদন্ত করতে পারে। একই সময় লাইভটি দেখতে পায় এবং এমন একজন ব্যক্তি যিনার নাম সহ কোম্পানির নাম মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে উল্লেখ করেছিল। আর এদিকে পুলিশ ফোর্স সেই নির্দিষ্ট জায়গাটি খনন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং বেশ খানিকটা জায়গা খনন করার পরে কোনো কিছুই পাওয়া যায় না। বলা বাহুল্য, এত পুরনো একটি লাশ এতদিন যাবৎ মাটির গভীরে চাপা থাকায় নিশ্চয়ই আরও গভীরে দেবে গেছে, এবং সেটি হলো প্রথম দিকে দীর্ঘক্ষণ খনন করার পরে সবাই ক্লান্ত হয়ে একটু বিশ্রামে চলে যায় আর খনন কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখে, কারণ সেই মুহূর্তে প্রচুর বৃষ্টি পড়ছিল আর খননকৃত জায়গাটিতে পানিতে ভরে গেছিল। ঠিক এই সময় সিআই বিবেক মাথায় ছাতি ধরে সেই জায়গাটির আশেপাশে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। এরপর সিআই বিবেক পিছন ঘুরে সেখান থেকে চলে আসতে যাবে, ঠিক সেই সময় তার চোখ একটি জায়গাতে আটকে যায়। সেই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে আরেকটু সামনে এগিয়ে যায় এবং দেখে একটি পুরনো কাপড়ের টুকরো পানির ওপর ভাসছে। তিনি কাপড়টি হাতে নিয়ে দেখেন এটি অনেক পুরনো একটি কাপড়। সাথে সাথে বৃষ্টি চলাকালীন অবস্থাতেই সেই জায়গা থেকে পানি সরিয়ে জায়গাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে এবং একটি পর্যায়ে একটি মাথা পাওয়া যায়। বিষয়টি যখন কনফার্ম হয়ে যায় তখন আরও ভালোভাবে খনন করার পরে আরও কিছু হাড্ডি এবং একটি পায়ের তোড়া পাওয়া যায়, এবং প্রথম অবস্থাতে এগুলো নিয়েই তদন্তের জের শুরু হয়। প্রথম অবস্থাতেই এটি কনফার্ম হয় যে এটি একটি মেয়ের লাশ। তবে কত বছর আগে থেকে লাশটি মাটির মধ্যে ছিল আর মেয়েটির বয়স কত ছিল, এগুলো কনফার্ম করতে একটু সময় লাগবে।
লাশটি অতি আগ্রহের সাথে সিআই বিবেক পর্যবেক্ষণ ও তদন্ত করার জন্য সিনিয়র অফিসার তাকে পরবর্তীতে লাশটির উপরে কাজ করতে দেওয়ার আগ্রহ প্রকাশ করে। এই তদন্তের প্রথম ধাপ শুরু হয় রাজেন্দ্র পরিবার থেকে। সিআই বিবেক তার পরিবারের সাথে দেখা করে এবং তার ব্যাপারে অতীতের কিছু ইনফরমেশন জানার চেষ্টা করে। ঠিক একইভাবে রাজেন্দ্র পরিবারের কাছ থেকে অনেকগুলো মানুষের কথা জেনে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়, যারা রাজেন্দ্রকে চিনত অনেক আগে থেকে, কিন্তু তেমন কোনো ক্লু তার হাতে আসে না। এদিকে সিআই বিবেক তার স্ত্রীকে বলে 80 দশকে যতগুলো মিসিং ফাইল ছিল মেয়েদের, সবগুলো ইনফরমেশন খবরের কাগজের কাটা অংশ আমার চাই। তার স্ত্রী যতটা সম্ভব এগুলো ম্যানেজ করে তার অফিসে তার সাথে দেখা করে। আর একটা কথা, বিবেকের স্ত্রী একজন সাংবাদিক, সেই ক্ষেত্রে তার পুরো ফ্যামিলি এই তদন্তটি সংশোধনের জন্য নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে থাকে। বিবেক কাগজের টুকরাগুলো ভালোভাবে দেখে তাদের প্রত্যেকের পরিবারের সাথে দেখা করে এবং তাদের প্রত্যেকের পরিবারকে মিসিং ফাইলটির সাথে পায়ের ফাইলটিও দেখায় কনফার্ম হওয়ার জন্য। তবে এখনও কোনো সলিড এভিডেন্সের সাথে মিসিং হওয়া মেয়েদের কোনো যোগাযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত থাকে এবং প্রত্যেকটা অফিসার নিজ নিজ জায়গা থেকে তাদের সেরাটা দেওয়ার প্রচেষ্টায় থাকে। আর এই তদন্ততেই ভিনসেন্ট নামটিও উঠে আসে, যিনার নাম রাজেন্দ্র লাইভে উল্লেখ করেছিল। অতঃপর ভিনসেন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদের সময়টিও ঘনিয়ে আসে এবং তার অতীতের কিছু পরিচিতি মানুষদের সাথে ভিনসেন্টকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছ থেকে জানতে পারা যায় দীর্ঘদিন যাবৎ বসবাস করার পরে একটা সময় ভিনসেন্ট ওই গ্রাম ছেড়ে চলে যায়। জিজ্ঞাসাবাদী মহিলাটি বলে এত সময় পরে হঠাৎ কিছু তো একটা পেয়েছিল, যেটির কারণে ভিনসেন্ট পুরোপুরিভাবে গ্রাম ছেড়ে চলে যায়। আর এই তদন্তের জের এবং সন্দেহভাজন হিসেবে ভিনসেন্টকে সিআই বিবেক পুলিশ স্টেশনে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, কিন্তু সে কোনো প্রশ্নেরই ভালোভাবে উত্তর দিচ্ছিল না। এরপর তাকে একটু কঠিন প্রশ্ন করাতে সাথে সাথে ভিনসেন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে আপনি এভাবে আমাদের প্রশ্ন করতে পারেন না, আর এতে আমার স্যার কিছুই বলতে পারবে না, কারণ যে কোনো ফোন কল আসলে আমি সেটি রিসিভ করি। পরবর্তীতে আমার কাছে সব কিছু ঠিকঠাক মনে হলেই সেই কলটি আমি স্যারকে ট্রান্সফার করি। এটি বলে ভিনসেন্ট এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে আসে এবং এদিকে লাশটির কঙ্কালগুলো একত্র করে মানুষের আকৃতিতে উপর থেকে নিচ পর্যন্ত বেঁধে রেখে গভীরভাবে তদন্ত করা শুরু হয়। অপরদিকে কঙ্কালটির থেকে কিছু স্যাম্পল নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হয় এবং বলা হয় খুব শীঘ্রই রেজাল্ট চলে আসবে। এদিকে সিআই বিবেক রাত দিন এক করে দেয় তদন্ত করতে করতে এবং সে সব রকম কাগজপত্র, প্রমাণ, এভিডেন্স তার টেবিলের সামনে রেখে তার সর্বোচ্চ দিয়ে সব কিছু উজাড় করে দেয় এবং গভীরভাবে ভাবতে থাকে কেসটি সমাধান করার জন্য। এ সময় তিনি একটি লিস্ট চেক করছিলেন। লিস্টে ছিল তারা কিভাবে, কোথায়, কবে, কেমনভাবে নিখোঁজ হয়েছিল এবং কোন কোন থানায় ডায়েরি করা হয়েছিল। সেই মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্টের কথা মনে পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বিবেককে পুরনো কেসগুলো লিস্ট করার সময় বলেছিল স্যার চুরির মামলায় একটি মেয়ে পালিয়ে গিয়েছিল, এটাকে কি আমরা মিসিং কেস মেনে নেব? বিবেক স্যার কোনো কিছু না ভেবেই না বলে দিয়েছিল। আর ঠিক তখন থেকে সেই কাঙ্ক্ষিত ফাইলটি হয়তো শত শত ফাইলের নিচে কোনো এক জায়গায় চাপা রয়েছে। এদিকে সিআই বিবেক আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে পুলিশ স্টেশনে চলে যায় এবং সেই ফাইলটির ব্যাপারে সবাইকে জানায়। একটি মেয়ে চুরির মামলায় পালিয়ে গিয়েছিল, আর এই পুরনো ফাইলটিকে আমরা ভুলবশত লিপিবদ্ধ করিনি। সেটি একমাত্র ফাইল ছিল যেটি আমাদের নজর থেকে এড়িয়ে যায়। পুলিশ স্টেশনে থাকা সমস্ত পুলিশ হন্যে হয়ে সেই পুরনো ফাইলটি তন্ন তন্ন করে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পরে ফাইলটি অবশেষে পেয়ে যায়। আর এখান থেকেই সিআই বিবেক একটি নতুন লিড খুঁজে পায়। তৎক্ষণাৎ তার কাছে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়া। তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি চন্দ্রাপ্পান? জি হ্যাঁ। সাল 1985-তে চালাকুড়ি পুলিশ স্টেশনে আপনি একটি কেস ফাইল করেছিলেন একটি মেয়ের উপর, যে আপনাকে ধোঁকা দিয়ে কোথাও গায়েব হয়ে গেছিল। আপনি কি তার ব্যাপারে কিছু বলতে পারবেন? তিনি বলেন যে আমাকে ধোঁকা দেয় তাকে আমি কখনোই ভুলি না। অতঃপর সে বলে ওই দিন একটি মেয়ে আমার কাছে এসে বলেছিল আপনি কি আমাকে মোমোটির হিরোইন বানাতে পারবেন? আমি বলেছিলাম এসব আমার দ্বারা হবে না। তখন কাথাডু কাথুরামের শুটিং চলতেছিল মালাক্কা পাড়ায় এবং আমার সিনিয়র আমাকে বলে আমার কিছু সুন্দরী মেয়ে লাগবে নৃত্য পরিবেশনের সময় ওই ব্যাকগ্রাউন্ডে তাদের সারিভাবে দাঁড় করিয়ে নৃত্য পরিবেশন করার জন্য। আমি বেশ কয়েকজন মেয়েকে সিলেক্ট করেছিলাম, তার মধ্যে ওই মেয়েটিও ছিল। এরপর তিনি বলেন আমি ওই মেয়েটির নাম কখনো ভুলবো না। মেয়েটির নাম ছিল রেখা। এটি শুনে সিআই বিবেকের ভীষণ শক লাগে, কেননা এই প্রথম কোনো কনফিউশন ছাড়া এই কেসটি মূল ধাপ অগ্রসর হলো। চন্দ্রাপ্পান বলে ওই দিন অর্ধেক শুটিং কমপ্লিট হওয়ার পরে মেয়েটি পরের দিন পালিয়ে গিয়েছিল এবং এই মেয়েটির জন্যই ওই দিনের পুরো শুটিং বিরতি থাকে, যেটির কারণে আমার সিনিয়র আমার উপরেই ভীষণ রেগে যায়
কেননা একদিন ডেট পিছনে গেলে উপর থেকে ওয়ার্নিং আসতো এবং অনেক চাপ সৃষ্টি হতো এবং উপর থেকে বলে মেয়েটির উপর এখনই একটি কেস ফাইল করো, পরবর্তীতে যেন আমরা কিছু ডকুমেন্ট দেখাতে পারি। সিআই বিবেক চন্দ্রাপ্পানকে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনার কি রেখার চেহারা মনে আছে? তিনি বলেন, হ্যাঁ, আমি কিছুদিন আগে ওই গানটার ভিডিওতে রেখাকে দেখেছি। অতঃপর বিবেক স্যারও সেই ভিডিওটি দেখে। এরপর বিবেক পুলিশ স্টেশনে এসে তার সিনিয়রের সাথে দেখা করে এবং তার ছবি ছাপানোর কথা বলে। সিনিয়র অফিসারটি বিবেককে বলে, ফটো ছাপাও কিন্তু কোনো নিউজে দিও না, আগে আমরা সমস্ত প্রমাণ একত্র করে নিই। আর এদিকে মেয়েটি ঠিক সেদিন থেকে গায়েব, যেদিন থেকে সে মমটির সাথে প্রথম কাজ করেছিল। অনেক সেন্সিটিভ এই কেসটি, তাই অনেক সাবধানে আমাদের এগোতে হবে। এরপর পুলিশ স্টেশনের প্রত্যেকটি অ্যানালিটিক্স টিম ভিডিওটি থেকে রেখার ছবিটিকে পুরোপুরি এবং সঠিকভাবে ড্রয়িং করে এবং শেষ পর্যন্ত 95% অ্যাকুরেট হয় ছবিটি। ঠিক এর পরপরই ভিডিওর আশেপাশে থাকা মেয়েগুলো ডিটেক্ট করে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের কাছে যাওয়া হয় এবং রেখার ছবি সহ ভিডিওটি তাদের দেখানো হয় এবং এতে ছোট বড় অনেকগুলো তথ্য আসতে থাকে। এমন সময় ছবিটি অনলাইন করলে প্রত্যেকটি নিউজ মিডিয়া ছবিটিকে দেখাতে থাকে। ঠিক এমন সময় ভিনসেন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নজরে ছবিটি আসে এবং সে ভিনসেন্টকে ছবিটি দেখালে ভিনসেন্ট পুরো অবাক হয় এবং নার্ভাস হয়ে যায়। তার হাত পা সহ পুরো শরীর কাঁপতে থাকে। সে ভেবে কুল পায় না এটি কিভাবে সম্ভব হলো। এদিকে সিআই বিবেক তদন্তের জেরে এদিক ওদিক ছুটতে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে এই ব্যাপারে আলোচনা করতে থাকে এবং ছোটোখাটো লিড ধরতে ধরতে সামনে এগোতে থাকে। আর এদিকে ভিনসেন্টের অ্যাসিস্ট্যান্ট তার পুরনো একটি পরিচিত বন্ধুর কাছে আসে। তাকে বলে, তদন্ত হতে হতে পুলিশ যদি আমাদের কাছে আসে তবে তোমার কাছেও কেউ না কেউ আসবে, আর তাই যেভাবে হোক এই কেসটি বন্ধ করে দাও। ঠিক একইভাবে ভিনসেন্টের অর্ডারে কিছু লোক মেয়েটির ছবিটির বিষয়ে তদন্ত করতে থাকে। ছবিটি কিভাবে সবার সামনে এলো এবং অবশেষে ভিনসেন্টের হাত চন্দ্রাপ্পান নামে ওই ব্যক্তিটির দিকে পড়ে এবং এর পরপরই চন্দ্রাপ্পানকে ভিনসেন্টের কিছু লোক হত্যা করে এবং তারা এই হত্যাটিকে এমনভাবে সাজিয়েছিল যেন এটি পুরোপুরি একটি দুর্ঘটনা। এ যেন একটি হত্যা চাপা দিতে গিয়ে আরও একটি হত্যা, ঠিক যেমন একটি মিথ্যা চাপা দিতে গিয়ে আরেকটি মিথ্যা বলা লাগে, ঠিক সেইভাবে। এদিকে সিআই বিবেক চন্দ্রাপ্পানের লাশটি দেখে আফসোস করে, কিন্তু সে বুঝতে পারে সে এবং তার টিম ঠিক পথে এগোচ্ছে, এজন্য বিভিন্ন কাঁটা তাদের সামনে আসছে। অপরদিকে ভিনসেন্ট লোকটি একটি বড় বিজনেসম্যান হওয়ায় উপর থেকে অর্ডার দিয়ে বিবেকের পুরো ইনভেস্টিগেশন টিমটাকে বদলে ফেলে এবং যারা নতুন টিম হিসেবে তদন্তে আসে তারা প্রত্যেকেই খারাপ পুলিশ অফিসার। সিআই বিবেকের টিম যতগুলো প্রমাণ জোগাড় করেছিল, যতদূর পর্যন্ত তদন্ত নিয়ে গেছিল, সমস্ত প্রমাণ তারা হাতিয়ে নেয়। এদিকে বিবেকের প্রচণ্ড পরিমাণে রাগ হয়, তবে সিআই বিবেক অনেকটাই আফসোসের সাথে তার স্যারকে বলে, রেখাকে নিয়ে কথা বলা চন্দ্রাপ্পান আর বেঁচে নেই, ওরা আমার থেকেই আমার ইনভেস্টিগেশন ছিনিয়ে নিয়েছে। আমাদের কাছে শুধু একটাই প্রমাণ ছিল, ওরা সেটাও নিয়ে চলে গেল। বিবেক একটু অফসেট হয়ে বলল, এখন আমরা কি করব স্যার? স্যারের উত্তর আসে, যেটা করতে পারবা সেটা করো, শুধু তুমি কিছু করতে পারবে। তারা শুধু সেটাই নিয়ে গেছে যেটা আমরা খুঁজে পেয়েছিলাম। আমাদেরকে তারা সত্য খুঁজে বের করার জন্য কখনোই থামাতে পারবে না। অতএব সত্যকে খুঁজে বের করো যেভাবেই হোক। এবং এই কেসটি পুরো ওপেনলি খুলে যাওয়ায় পুরো বিষয়টি কনফার্ম করাটা সুবিধা ছিল। আর সূত্র অনুপাতে পুরো এভিডেন্স এবং ভিকটিমকে পর্যায়ক্রমে সাজিয়ে দেখলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যেত। আর এই ক্ষেত্রে সিআই বিবেক তার স্যারের অনুপ্রেরণায় তদন্ত করতে আরও আগ্রহ দিয়ে কাজ শুরু করে, কেননা বাকি পথটা তাকে একাই এগোতে হবে। এজন্য বাকি যে সকল লোক বা কিছু মহিলা এই কেসটির সাথে জড়িত ছিল তাদের সকলকে বিবেক কৌশলগতভাবে নজরে রাখে এবং একে একে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করার জন্য নিজেই তাদের এলাকায় যায় এবং আরও কিছু ভাবতে থাকে। ঠিক এই সময় কামাল স্যার নামে এক লোক সিআই বিবেককে ফোন করে জানায় ওই সময়ে পাল্লা স্যারের নামে এক রিপোর্টার ছিল। এখন সে সোশ্যাল মিডিয়ায় একটি ইউটিউব চ্যানেল চালায়। কিছুদিন আগে সে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিল। আমি তাকে দেবদূতার পরীর কিছু ছবি দেখিয়েছিলাম। তিনি এক মেয়ের দিকে ইশারা করেছিল। তিনি আমাকে বলেছিলেন কাথর টু কাথুরামের শুটিং সেটে এই মেয়েটি এসেছিল, তিনার ওই মেয়েটিকে ভালো লেগেছিল। বিবেক স্যার, আপনিও তার সাথে দেখা করে নেন, আপনার কাজে আসবে। একথা শুনে তিনি এক মুহূর্ত দেরি না করে সেই রিপোর্টারের সাথে দেখা করে এবং বেশ কিছুক্ষণ কথা বলে। অতঃপর রিপোর্টার একটি খবরের কাগজ বের করে এবং সিআই বিবেকের সামনে রাখে এবং বলে, আপনি এই মেয়েটিরই খোঁজ করছিলেন তাই না? রিপোর্টার আরও বলে, এটা তো আমার 3-4 দিনের এপিসোডের কন্টেন্ট হয়ে যাবে।
কিছু মনে করবেন না। খবরের কাগজটি হাতে নিয়ে বিবেক স্যার বড়ই মন দিয়ে ছবিটি দেখতেছিল। এরপর সেখান থেকে চলে আসে এবং এই কেসটির সাথে জড়িত থাকা এক মহিলাটিকে ছবিটি ডকুমেন্ট করে। কল করে বলে, আন্টি আপনাকে আমি একটি ফটো পাঠিয়েছি। আপনি কি শুটিং চলাকালীন সময়ে রেখার পাশে থাকা এই নানটিকে রেখার সাথে দেখেছিলেন? অপর পাশ থেকে জবাব আসে, না, এ নান তো ওই ফিল্মে ছিলই না। বিবেক শিওর হওয়ার জন্য আরও একবার বলে, ভেবে বলছেন তো? তিনি আবার উত্তর দেয়, হ্যাঁ ভেবেই বলছি। এরপর বিবেক স্যার ভাবতে ভাবতে গাড়িটি সুরক্ষিত এক স্থানে পার্ক করে সেই ছবিটি দেখছিল এবং ঠিক সেই সময় বিবেকের বাবা তাকে ফোন করে বলে, আমি এই ফিল্মটি পুরোপুরি দেখেছি, কিন্তু ওই নানটিকে কোথাও খুঁজে পেলাম না। বিবেক বলে, আসলে ওই নানটির সাথে ফিল্মের কোনো সম্পর্কই ছিল না। অপর পাশ থেকে তার বাবা বলে, মানে বুঝলাম না। বিবেক বলে, ওনার কাপড় বাকিদের থেকে আলাদা, উনি সত্যি একজন নান। আর কেসটির এই সেকশন তদন্তের মোড়ে শেষ পর্যন্ত ওই নানটি কে এবং বেঁচে আছে কিনা আর কোথায় বা থাকে এই সমস্ত ব্যাপারে তদন্ত করে একটি স্থানের ব্যাপারে জানতে পারে এবং সাথে সাথে বিবেক স্যার তার সাথে দেখা করতে সেখানে যায়। এরপর তাকে সেই ছবিটি দেখালে একবারেই চিনতে পারে এবং তার নাম উচ্চারণ করে বলে, রেখা। সাথে সাথে বিবেক স্যারও বলে, হ্যাঁ। এরপর নানটি রেখার ব্যাপারে আস্তে আস্তে বলতে শুরু করে। তিনি বলেন, এই মেয়েটি মালাক্কাপাড়ায় ফিল্মে কাজ করার জন্য এসেছিল। সে অনেক বুদ্ধিমতী একজন অ্যাক্ট্রেস ছিল, সেটা ফিল্মে এবং বাস্তব জীবনেও। সিআই বিবেক সে নানটিকে বলে, দেখুন আমরা একটি কঙ্কাল পেয়েছি এবং আমাদের হিসেবে সেই কঙ্কালটি রেখার। আপনি কি তার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন? এ কথা বলার পরে নানটি কল্পনাতে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় রেখা নামের মেয়েটি নানের কস্টিউম পরে সেখানে সকলের সাথে বসে খাবার খাচ্ছিল। ঠিক সেই সময় অ্যাক্টর মোমোটি দামি একটি গাড়িতে করে সেই শুটিং সেটে এসেছিল এবং মোমোটিকে দেখতে সেখানকার সকল মেয়েদের সাথে রেখাও দেখতে যাচ্ছিল। আর ঠিক সে সময় রেখার পরনে থাকা নানের কাপড়টি কিছু একটিতে লেগে এক পাশ থেকে ছিঁড়ে যায় এবং সেই মুহূর্তে সে দেখা করতে না পেরে বিভিন্ন দর্জির দোকানে গিয়ে তাদেরকে অনুরোধ করে বলে তার কাপড়টি সেলাই করে দিতে, কিন্তু তাদের কাছে আগে থেকে অনেক কাজ পড়ে থাকায় তারা সেই মুহূর্তে রেখার কাপড়টি সেলাই করে দিতে চান না। কোনো উপায় না দেখে রেখা এদিক ওদিক ছুটতে থাকে। এরপর হঠাৎ করে তার চোখ যায় নিরিবিলি এক জায়গায়। সেখানে বিভিন্ন মেয়ে নানের পোশাক পরেছিল এবং তারা তাদের কাজ করছিল। রেখা সেখানে গিয়ে পৌঁছায় এবং সে নানটিকে ডেকে বলে, সিস্টার আমায় একটি হেল্প করবেন? সে বলে, কেমন হেল্প? রেখা পুরো বিষয়টি সে নানটিকে খুলে বলে। সে বলে, তোমাকে আমি কাপড় দিয়ে দেবো, এর পরিবর্তে তোমাকে আমার একটি শর্ত মানতে হবে। রেখা কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। নানটি বলে, আমি মোমোটির সাথে দেখা করতে চাই, তুমি দয়া করে তার সাথে আমাকে দেখা করার সুযোগ করে দেবে? রেখা একটু মুচকি হেসে বলে, হ্যাঁ, অটোগ্রাফ সহ এনে দিব। নানটি তাকে বলে দেয়, আমি দুপুরের দিকে আসব, তুমি থাকবে তো সেখানে? রেখা বলে, হ্যাঁ। এরপর থেকে তাদের মধ্যে বন্ধুত্বের এক গভীর একটি সম্পর্ক তৈরি হয় এবং তারা পুনরায় অনেকবারই একে অপরের সাথে দেখা করে। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। এক পর্যায়ে রেখা নানটিকে তার ব্যাপারে বলে। সে বলে, আমি এখানে হিরোইন হওয়ার জন্য এসেছি, আমি অনেক মেহনত করছি মোমোটির হিরোইন হওয়ার জন্য, আমি তার সাথে এক ফিল্মে কাজ করতে চাই। নানটি তাকে বলে, এটা মোটেও সহজ হবে না, কিন্তু রেখা তাকে বলে, সেটা আমি জানি, আমার চোখে আমি হিরোইন, বাকিদের চোখে না হয় আস্তে আস্তেই হব। এরপর সেখানে একজন ব্যক্তি এসে রেখাকে কোনো একটি ব্যাপারের জন্য বকা দেয় এবং তাকে নানটির সামনে বকা দেওয়ায় রেখা মনে মনে একটু কষ্ট পায়। সে বলে, আমি জুনিয়র আর্টিস্ট সিস্টার, এজন্য সে আমার সাথে এভাবে কথা বলল। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে তোমাকে অটোগ্রাফ এনে দিব, আমি আসলে কাস্টিউমের জন্য তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি মোমোটি স্যারের আশেপাশেও যেতে পারবো না, সেই অনুমতি আমার নেই। ঠিক সেই সময় নানটি দেখতে পায় তাদের থেকে কিছু পথ দূরে মোমোটি স্যার কোনো এক সাংবাদিকের কাছে ইন্টারভিউয়ের জন্য নিরালয় স্থানে যাচ্ছে। এটি দেখে নানটি রেখার হাতটি ধরে জোরপূর্বক তার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায় এবং তারা কিছুক্ষণ পরে দেখতে পায় মোমোটি সেই স্থান থেকে উঠে নান এবং রেখার সামনে দিয়ে চলে যায়। এটি দেখে তারা দুজনে একটু মুচকি হাসে, কারণ তারা এর আগে মোমোটিকে এত কাছ থেকে কখনো দেখেনি। যাই হোক, এর বেশ কিছুদিন পরে চন্দ্রাপ্পার নামে লোকটি বেশ কিছু মেয়েদের সাথে রেখাকেও স্টেজে ডাকে, তাকে মোমোটির পিছনে ব্যাকগ্রাউন্ডে নৃত্য পরিবেশনের সময় দাঁড়িয়ে থাকার জন্য। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এটি ছিল সেই চন্দ্রপান যাকে অপরাধীরা ইনভেস্টিগেশন চাপা দেওয়ার জন্য হত্যা করে। যাই হোক, অতঃপর স্টেজে নৃত্য পরিবেশনের মাঝ পর্যায়ে খুব জোরে বৃষ্টি আসায় শুটিংটি অনির্দিষ্টকালের জন্য বিরত রাখা হয়। এরপর রেখা এবং নানটি বৃষ্টি চলাকালীন অবস্থায় রুমের বাইরে দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল। নানটি রেখাকে বলে, রেখা, পরবর্তী ফিল্ম কোনটা? রেখা একটু মুচকি হেসে বলে, ফিল্মের জন্য তো অনেকগুলো অফার রয়েছে, কিন্তু আমি এখানে জুনিয়র আর্টিস্ট হতে আসিনি, হিরোইন হওয়ার জন্য এসেছি।
নান রেখার মুখে হাত দিয়ে একটু আদর করে বলে, তোমার মেহনত কখনো বিফলে যাবে না, দেখো তুমি একদিন অনেক বড় হিরোইন হবে। অতঃপর নান রেখাকে বলে, তোমার তো আর কোনো শুটিং নেই, তুমি আমাদের সাথে আমার কনভেন্টে চলো। রেখা একটু নিরিবিলি থাকায় নানটি তার হাত ধরে তাকে কনভেন্টে নিয়ে যায় এবং সেখানে উপস্থিত সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। এর কিছুক্ষণ পর রেখা ও নানটি সহ সবাই একসঙ্গে বসে রাতের খাবার খায় এবং খাবার খাওয়া শেষে নান সিস্টারটি রেখাকে তার রুমটি দেখাতে আসে এবং রেখা তার রুমটি বন্ধ করার পরে নানটি সেখান থেকে পরিত্যাগ করে তার নিজের রুমে ফিরে যায়। এরপর সকালে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটি মহিলা আসে এবং দেখতে পায় ডোনেশনের জন্য যেখানে টাকা রাখা ছিল সেই ড্রয়ারটি খোলা এবং সেখানে অনেকগুলো টাকা মিসিং ছিল এবং সেখানে একটি সোনার মূর্তিও ছিল যেটা এখন আর নেই। আবার এদিকে রেখাও গায়েব ছিল এবং এই চুরির দায়ভারটি পুরোপুরি রেখার উপর এসে পড়ে। চুরির টাকার পরিমাণ অনেক বেশি হয়। হেড সিস্টার সেখানে তদন্ত শুরু করে, কিন্তু নানটি একটি অপরিচিত মেয়ে রেখাকে এই প্রাসাদে থাকতে দেওয়ায় চুরির পুরো দায়ভারটি সে নানটির উপর পড়ে। অতঃপর সিআই বিবেক সে নানটিকে বলে, ওই সময় ওই কনভেন্টে যারা ছিল তাদের সকলের ব্যাপারে আমাকে বলতে পারবেন? ওদের সাথে কি কোনো কন্ট্যাক্ট সম্ভব? নানটি বলে, হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করব। এর কিছুদিন পরে সিআই বিবেক নানটির সাথে পুনরায় আবার দেখা করতে যায়। নান সিস্টারটি বলে, ওই রাতে যে সকল সিস্টার উপস্থিত ছিল তারা বেশিরভাগই মারা গেছে, আর যে কেউ বেঁচে আছে সবাই অন্য কোথাও চলে গেছে, আর যে যে এখানে রয়ে গেছে তারা হলো পুষ্পাম, থাঙ্গামা আর ওনার পরিবার। এটা হলো ওনাদের অ্যাড্রেস। বিবেক স্যার বলে, রেখার পরিচয় জানার জন্য শুধু একটাই রাস্তা, তার পরিবারকে খুঁজে বের করে ডিএনএ ম্যাচ করতে হবে। আর রেখার গায়েব হওয়া পর্যন্ত আপনি তার সাথে ছিলেন, শুধুমাত্র আপনি সাহায্য করতে পারেন। একথা বলে বিবেক সেখান থেকে চলে আসে এবং তার সিনিয়রকে ফোন দিয়ে বলে, রাজেন্দ্রকে ফোন করা সে রাজীবনকে কোথায় পাওয়া যাবে। জুনিয়র বলে, এলএনজি তারা গ্রামে তাকে পাওয়া যাবে। বিবেক স্যার সেখানে গিয়ে পৌঁছায়। অবশেষে বিবেক সেই দুই ভাইয়ের সন্ধান পায়। এক্সপ্লেনের শুরুতে যেই দুজনের কথা উল্লেখ করা হয়েছিল, প্রথম অবস্থাতে তারা তাদের স্বীকারোক্তি এবং কী ঘটেছিল কিছুই বলতে চাইছিল না। পরবর্তীতে মার খাওয়ার পরে তারা স্বীকারোক্তি দিতে শুরু করে। ছোট ভাই বলে, আমি যখন ওই মেয়েটির ব্যাপারেই বড় ভাইকে বলি, এরপর কাথুটু কাথুরাম সিনেমাটি রিলিজ হওয়ার পর বড় ভাই পুরো ফিল্মটি দেখে ফেলে, কিন্তু সেখানে তার ছোট ভাইয়ের কথার কোনো মিল ছিল না। এরপর আমি বুঝতে পেরেছিলাম এরকম কোনো সিন ফিল্মেই ছিল না। সিআই বিবেক তার সিনিয়র অফিসারের সাথে কথা বলে বিষয়টি সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এরপর পুনরায় সেই দুই ভাইয়ের সাথে দেখা করার জন্য বিবেক স্যার সেখানে যায়, কিন্তু সেখানে বিবেক স্যার তাদেরকে মৃত অবস্থায় পায়। এখানেই একটা জিনিস পরিষ্কার, বিবেক যতবারই নতুন প্রমাণ জোগাড় করে কেসটি পার্সোনালভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক ততবারই সেই প্রমাণাদি অপরাধীরা মিটিয়ে দিচ্ছে বা হত্যা করে সরিয়ে ফেলছে, যাতে কোনোভাবে কেসটি আর সামনে এগিয়ে না নেওয়া যায়। বিবেক স্যার রাতে ল্যাপটপটি নিয়ে বসে সেই সময়টিতে তোলা কিছু ছবি তদন্ত করছিল। এরপর হঠাৎই একটি বিষয় তার সামনে আসে। সে দেখে সেখানে একটি অন্ধ লোক যার নাম ছিল ফ্রান্সিস, যাকে বাকিদের থেকে আলাদা লাগছিল। তদন্ত শেষে সেই লোকটি লোকেশনে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। এটা 1985 সালের কাথুটু কাথুরাম ফিল্মের শুটিংয়ের স্থানে তোলা একটি ছবি, যেখানে আপনিও উপস্থিত ছিলেন। কিন্তু ফ্রান্সিস লোকটি অস্বীকার যায় এবং কিছুই বলতে চান না। বিবেক স্যার বেশি সময় নষ্ট না করে বলে, আপনি আমাকে সাহায্য না করলে পরবর্তীতে আপনার সাথে কোনো কিছু ঘটলে আমি দায়ী থাকবো না। এটি বলে সেখান থেকে বিবেক স্যার চলে আসতে চায়। সেই সময় ফ্রান্সিস তাকে থামতে বলে এবং পুরো বিষয়টি খুলে বলে। তিনি বলেন, সাল 1985-তে পুষ্পাম নামে একটি মেয়ে সেখানে কাজ করত এবং সেখানে বাক্কাসান নামে একটি ছেলে এসেছিল এবং কিছুদিন থাকার পর তাদের মধ্যে ভালোবাসা জন্মায়। বাক্কাসানের পড়াশোনা শেষ হয়ে গেছিল, এখন শুধু তার টাকার দরকার ছিল এবং এই বিষয়টি পুষ্পামের সামনে সে কোনো এক মুহূর্তে বলে। পুষ্পাম তাকে বলে, আমি তোমাকে টাকা পেতে সাহায্য করব, এর পরবর্তীতে আমাকে তোমার সাথে নিয়ে যেতে হবে। এরপর থেকে বাক্কাসান এবং পুষ্পাম একসাথে থাকতে শুরু করে এবং তারা সঠিক সময়ের অপেক্ষা করছিল। কিছুদিন যাওয়ার পরে পুষ্পাম বুঝতে পারে কনভেন্টে একটি মেয়ে এক রাত থাকার জন্য এসেছে। তারা দুজন মিলে প্ল্যান বানায়, মেয়েটিকে হত্যা করে লাশটি আমরা সরিয়ে ফেলবো এবং টাকাগুলো আমরা চুরি করব। এতে সকালে সেই মেয়েটিকে অর্থাৎ রেখাকে না পেলে চুরির দায়ভার রেখার উপর গিয়ে পড়বে, আর আমরা সেই রাতে সেখান থেকে দূরে কোথাও চলে যাব। আমরা যেহেতু এখানে রেগুলার, সেহেতু আমাদের উপর কোনো সন্দেহ আসবে না। এরপর সময় আসলে পুষ্পাম তার রুমে যায় এবং ঘুমিয়ে থাকা অবস্থাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তাদের প্ল্যান মোতাবেক নির্দিষ্ট জায়গা থেকে টাকা পয়সা সরিয়ে লাশটি দাফন করার জন্য সেটি বন্দোবস্ত করতে থাকে।
তারা তাদের কাজ করছিল এবং ঠিক সেই সময় আরও দুজন অতিরিক্ত ব্যক্তি দূর থেকে গোপনে তাদেরকে দেখছিল এবং তারা সেখানে সন্দেহজনিত কারণে সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পুষ্পাম এবং বাক্কাসান তারা ইতস্তত বোধ করতে থাকে। এর পরপরই অতিরিক্ত দুজন জোরপূর্বক ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় একটি মেয়ের লাশ এবং ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ তারা আর পিছনে ছুটতে পারবে না। অতঃপর তারা সমানভাবে টাকার ভাগ নিয়ে লাশটি দাফন করার জন্য সাহায্য করে এবং এই চারজনই ছিল যারা লাশটিকে দাফন করেছিল। যাই হোক, এই পুরো ঘটনাটির পর সিআই বিবেক ও তার স্যার সিনিয়র অফিসারের কাছে গিয়ে এখন পর্যন্ত তদন্ত উঠে আসা দুই মূল হত্যাকারীর কাহিনী বলে। সিআই বিবেক বলে পুষ্পাম, যাকে কনভেন্টের সদস্যগুলো আর কখনোই দেখেনি, আর অ্যালিস, যে কিনা ভিনসেন্টের স্ত্রী হওয়ার আগে কেউ চিনত না। তিনি আরও বলেন একজন মানুষ 1985 সালে সবার নজর থেকে গায়েব হয়ে গেছিল, আর ঠিক ওই সময় দ্বিতীয় জন সামনে আসে, পুষ্পামই অ্যালিস স্যার। সিআই বিবেক হাসপাতালের বেডে শুয়ে থাকা অ্যালিসকে একটি ফুলের উপহার পাঠায়, সেখানে লেখা থাকে পুষ্পামের নাম। এটি দেখে সে আরও অসুস্থ হয়ে পড়ে। ভিনসেন্ট সাথে সাথে সেখানে আসে এবং তার চোখ ফুলটির উপর পড়ে। ফুলটি নিয়ে বাইরে আসতেই দেখে সিআই বিবেক দাঁড়িয়ে আছে। ভিনসেন্ট বুঝতে পারে এই কেসের ব্যাপারে সে পুরোপুরি জেনে গেছে। এদিকে অ্যালিস নামে হসপিটালের বেডে শুয়ে থাকা পুষ্পাম ওই অবস্থাতে বাক্কাসান ওরফে ভিনসেন্টকে বলে তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, এই কেসটি যেন আর সামনে এগোতে না পারে। আর এর পরপরই ভিনসেন্টের লোকজন সিআই বিবেককে গুরুতর অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। বিবেক হসপিটালের বেডে শুয়ে থাকে। তার স্যার এসে বলে বিবেক, একটা আপডেট আছে। এসিপি তদন্তের কথা বিজেপিকে বলেছে, এখন আর কেউ এই কেসটিকে সরিয়ে দিতে পারবে না। স্যার আবারও বলে, কিন্তু এখন আমাদের রেখার পরিবারকে খুঁজে বের করতে হবে। এরপর বিবেকের স্ত্রীকে ফিল্ম অ্যাক্টর জগদীশ ফোন করে বলে সে তাদের সাথে সাক্ষাৎ করতে চায়। এরপর বিবেক ও তার স্ত্রী অ্যাক্টর জগদীশের সাথে দেখা করে। জগদীশ বলে, রেখা নামের একটি মেয়ে আমার কাছে একটি চিঠি লিখেছিল। সে বলে, প্রিয় জগদীশ ভাইয়া, আমাকে কি আপনি মোমোটি স্যারের সাইন করে একটি ফটো দিতে পারবেন? রেখা আরও বলে, আমিও ফিল্মের মধ্যে আসতে চাই, কাজ করতে চাই, এর জন্য আমাকে ঘর ত্যাগ করতে হলেও আমি সেটিই করব। এটি শুনে জগদীশ স্যার তাকে একটি চিঠি লেখেন। তিনি বলেন, প্রিয় রেখা, অভিনয় করার ইচ্ছা রাখাটা খারাপ বিষয় না, কিন্তু এর জন্য পড়াশোনা ছাড়ার কোনো প্রয়োজন নেই। সব কিছুরই একটি নির্দিষ্ট সময় থাকে, তোমারও আসবে। কিন্তু এই চিঠিটি দেওয়ার পরে আমি আর তার কোনো চিঠি পাইনি। যাই হোক, সৌভাগ্যবশত অ্যাক্টর জগদীশ স্যারের এখনও মনে আছে রেখার ঘরের অ্যাড্রেস, কেজি হাউস, কন্যাকুমারী। এর পরপরই বিবেক আর তার স্ত্রী সময় নষ্ট না করে ডাইরেক্ট রেখার ঘরের উদ্দেশ্যে রওনা দেয় এবং তার ঘরে এসে পৌঁছায়। সেখানে রেখার বোন ছিল এবং তাকে রেখার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি রেখার ব্যাপারে খুলে বলেন। রেখা মোমোটি স্যারের অনেক বড় ভক্ত ছিল, সারাক্ষণ শুধু অভিনয়ের কথাই ভাবত এবং বড় হয়ে মোমোটি স্যারের হিরোইন হয়ে ফিল্মে অভিনয় করবে এগুলো কল্পনা করত। এরপর একদিন মোমোটি স্যারের ফিল্ম দেখার জন্য রেখা বাবার কাছে ভিসিআর কেনার জন্য আবদার করে এবং অবশেষে তার আবদার বাবা পূরণ করে। এরপর থেকে প্রায় সবসময় সুযোগ পেলেই মোমোটি স্যারের ফিল্ম দেখতে বসতো এবং তাকে চিঠি লিখত এবং সে পুনরায় সেই চিঠির জবাবও পেত। এটি এভাবেই চলতে থাকে এবং হঠাৎ একদিন এই চিঠি তার বাবা দেখে ফেলে এবং তাকে অনেক বকা দেয়। আর এই কারণে ওই দিন রাতে সে বাড়ি থেকে চলে যায়, আর এরপর থেকে কখনো সে বাড়ি ফিরে আসেনি। এরপর বিবেক স্যার রেখার ছোট বোনটিকে তার পায়েলটি হাতে দেয় এবং সেখান থেকে চলে আসে কেসটি পুরো শেষ করার জন্য। এরপর রেখার হত্যার ব্যাপারে নিউজ পেপারে আর্টিকেল পাবলিশ করা হয় এবং এটি ভিনসেন্টের ছেলে দেখে এবং তাদের কাছে উত্তর জানতে চায়, কিন্তু তারা কোনো উত্তর না দিতে পারলে তার ছেলে সেখান থেকে রাগ করে চলে আসে। আর এদিকে সিআই বিবেক স্যার ও তার সিনিয়র অফিসার সহ পুরো পুলিশ ফোর্স নিয়ে ভিনসেন্টের বাড়িতে তাকে অ্যারেস্ট করতে চলে আসে এবং পুলিশের কার্যক্রম শেষে রেখার লাশটির দেহাংশ যেটুকু পাওয়া গেছিল তার পরিবারকে ফিরিয়ে দেওয়া হয় শেষ কাজটি সম্পন্ন করার জন্য। এরপর বিবেক স্যার তার বোনটিকে একটি ফটো দিয়ে বলে, এটি রেখার খুব কাছের একজন মানুষ আপনাকে পাঠিয়েছে। সে ফটোটি খুলে দেখতেই দেখে এটি মোমোটি স্যারের ফটো এবং ফটোর পিছনে লেখা ছিল, মেরি প্যারি রেখা কো বহুত বহুত প্যার, তোমারই মোমোটি ভাইয়া।